নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমরা আজকে রাজ্যের রূপকথা প্রথম খণ্ড, লেখক সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, এই বইটি থেকে একটা রূপকথার গল্প পড়ব। কেমন? তো রূপকথার গল্প তো পড়ব। আচ্ছা, এই বইটির প্রকাশক হলেন ইন্ডিয়ান পাবলিশিং হাউস, আর বলকান দেশের রূপকথা। আহ, এইটাই মানে এটা বালকান প্রদেশ, আমরা যতদূর দেখেছিলাম গ্রিসের আশপাশে অনেকগুলো জায়গা নিয়ে তৈরি। তো চলো আজ আমরা দেখে নিই কোন গল্পটা পড়ব। বলকান দেশের রূপকথা এর প্রথম খণ্ডের দুটো গল্প আমরা পড়েছিলাম। ভাগীদার ভূত আমরা পড়েছি, যারা শোনোনি তারা অবশ্যই গিয়ে শুনতে পারো। কেমন? আচ্ছা, আজ আমরা পড়ব ব্যাঙেদের মেয়ে। তাহলে চলো গল্পে চলে যাই। আচ্ছা, দেখা যাক ব্যাঙেদের মেয়ে এলো কি না। এই তো, ব্যাঙেদের মেয়ে। আচ্ছা, ব্যাঙেদের মেয়ে কিন্তু বেশ জলপরি জলপরি দেখতে, তাই না? তো গল্পে চলে যাই, তারপরে দেখতে পেয়ে যাব কি গল্প। এখান থেকে অনেকখানি দূরে রাজ্য। রাজ্যের রাজার তিন ছেলে, তিন ছেলেই ডাগর হয়েছে। একদিন ছেলেদের ডেকে রাজা বললেন, তিনজনেই তোমরা বড় হয়েছ, এখন আর ঘরে বসে বসে সময় নষ্ট করা ঠিক হবে না। তিনজনে বেরো, সারা পৃথিবী ঘুরে তিনজনে মনের মতো তিনটি কন্যা দেখে বিয়ে করে রাজ্যে এসো। তিন ছেলেকে রাজা দিলেন টাকা কড়ি, পোশাক আশাক আর বেশ ভালো তিনটি তেজি ঘোড়া। নিজের নিজের ঘোড়ায় চড়ে তিন রাজপুত্র বেরোলেন তিন কন্যার সন্ধানে। বড় আর মেজ রাজপুত্রকে বেশি দূরের রাজ্যে যেতে হলো না। কাছাকাছি দুটি রাজ্যের দুই রাজার ছিল একটি একটি কন্যা, ছেলে ছিল না। বড় মেজ বিদ্যা শিখেছেন, সুন্দর চেহারা, চমৎকার বুদ্ধি, তাই রাজার ছেলে তারা দুজনে সেই দুই রাজকন্যাকে বিয়ে করলেন। বিয়ের পর জামাইদের দুই শ্বশুর বললেন, নিজেদের রাজ্যে নাই বা আর রইলে, আমরা মরে গেলে তোমরা দুই ভাইয়ে এ দুই রাজ্যের রাজত্ব করবে। মা বাপকে বউ দেখিয়ে আবার ফিরে এসো। বড় মেজ রাজপুত্র বাপের রাজ্যে ফিরলেন। দুজনেরই বউ মোটা সোটা, দুজনে আনলেন অনেক টাকা যৌতুক আর কত যে আসবাবপত্র। বাপ রাজা মহা খুশি, মা রানী বউ বরণ করলেন। যৌতুকের জিনিসপত্র রাজা তুললেন নিজের তোষাখানায়। ছোট রাজপুত্রের কিন্তু ফেরবার নাম নেই। কবে সেই ঘোড়ায় চড়ে বেরিয়েছেন, 6 মাস কাটলো, 8 মাস কাটলো, তার কোনো উদ্দেশ্য নেই। ঘোড়ায় চড়ে ছোট রাজপুত্র চলেছেন চলেছেন চলেছেন, কত রাজ্য পার হলেন, কত দেশ, কত মহাদেশ, মনের মতো পাত্রী আর কোথাও পান না। চলতে চলতে শেষে তিনি এলেন এক ধুধু প্রান্তরে। প্রান্তরের কোনো দিকে জনপ্রাণীর কোনো চিহ্ন নেই, শুধু জলা আর জঙ্গল, পুকুর আর ডোবা। জীব বলতে আছে কেবল পোকা আর মাকড়, ফড়িং আর প্রজাপতি, আর পাখি, ইঁদুর, সাপ, বিছে, ব্যাং, এইসব। ঘুরে ঘুরে কোথাও মানুষের সন্ধান না পেয়ে ছোট রাজপুত্র জিরোবেন বলে ঘোড়া থেকে নামলেন এক ডোবার ধারে। নেমে ডোবা থেকে এক আঁজলা জল নিয়ে খেলেন। নিজে খেলেন, নিজের ঘোড়াকেও খাওয়ালেন। জল খাওয়া হলে রাজ্যে ফিরবেন বলে ঘোড়ার পিঠে চড়বেন, এমন সময় শুনলেন খুব চাপা গলায় কে ডাকছে, গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং। ছোট রাজপুত্র দেখেন ডোবা থেকে উঠে ছোট্ট একটি ব্যাঙ লাফাতে লাফাতে তার দিকেই আসছে। ব্যাঙের গায়ে সোনার রং, ব্যাঙটি দেখতে চমৎকার। ব্যাঙের পানে চেয়ে ছোট রাজপুত্র চুপ করে দাঁড়িয়ে রইলেন। ব্যাঙ কাছে এলো, এসে ব্যাঙ বললে, কাদায় থোপ থোপ করে চলে, আমার পা ধরে গেছে রাজপুত্র, আমাকে তোমার ঘোড়ার পিঠে তুলে নেবে? তাহলে তোমার সঙ্গে আমি অনেকখানি পৃথিবী দেখে আসি। ব্যাঙের কথা শুনে রাজপুত্রের মায়া হলো। আহা বেচারি, ছোট্ট ডোবার এক কোণে পড়ে আছে, এত বড় পৃথিবীর কোথায় কি আছে জানতে চায়, জানতে পারছে না।
তিনি বললেন, এসো, তোমাকে আমার ঘোড়ার পিঠে তুলে বসাই, বসিয়ে বেরিয়ে আনি। ব্যাংকে ছোট রাজপুত্র নিলেন তুলে, নিয়ে নিজের কাঁধে তাকে বসালেন, বসিয়ে ব্যাংকে বললেন, ঘোড়া এবার ছুটবে, তুমি বেশ করে আমার কাঁধ আঁকড়ে ধরে থাকো, ভয় পেও না, পথে কত কি নতুন নতুন জিনিস দেখবে ক্ষণ। ঘোড়া ছুটিয়ে ছোট রাজপুত্র রাজ্যে ফিরলেন। বুড়ো কার্তিক এলো ফিরে, বউ আনেনি, যৌতুক আনেনি। দেখে রাজা আগুন, বললেন, ঘোড়ায় চড়ে হাওয়া খেয়ে ফিরলে, আমি যা বলে দিয়েছিলুম, বউ কোথায়? ছোট রাজপুত্র বললেন, অনেক রাজ্যই তো ঘুরে দেখলুম, মনের মতো কন্যা কোনো রাজ্যে পেলুম না। বটে, পেলে না? রাজা দিলেন হুঙ্কার, বললেন, মানুষের ঘরে কন্যা নেই এ কথা আমাকে বিশ্বাস করতে বলো? এত রাজ্যেও, যে সব রাজ্যে এত রাজা, এত বাদশা, এত সব প্রজা, কারোর কন্যা নেই? ছোট রাজপুত্র বললেন, না, কারো ঘরের কন্যা আমার পছন্দ হলো না। রাজা বললেন, তার দু চোখ হলো রক্তবর্ণ। রাজা বললেন, বাপের কথা অমান্য করা, রাজার কথা অগ্রাহ্য, আমি প্রবল প্রতাপান্বিত রাজা। ছোট রাজপুত্র এলেন নিজের ঘরে, এসে ব্যাংকে নিজের হাতে খাবার দিলেন, জল দিলেন, ব্যাংকে রাখলেন চমৎকার একটি সোনার খাঁচায়। এ দেখো, ছোট রাজপুত্র আর এটা ঘোড়া, আর এই হলো সেই ব্যাঙ, তাই তো? তাহলে এবার চলো চলো গল্পে ফিরে যাই। আচ্ছা, রাজপুত্র তো খাবার দিয়েছে, ছোট রাজপুত্র নিজের হাতে করে খাবার আর জল ব্যাংকে দিয়েছে, আর রেখেছেন সোনার খাঁচায়। রাত হলো, রাজপুত্র এসে পালঙ্কে শুলেন। পালঙ্কে নরম বিছানা, খাঁচার ভিতর থেকে ব্যাঙ খুব চাপা গলায় ডাকলো, গ্যাঁ গ্যাঁ। রাজপুত্র উঠে ব্যাঙের কাছে এলেন, বলেন, কি চাও ব্যাঙ? ব্যাঙ বলেন, আমার মোটে ঘুম আসছে না, নরম বিছানায় না শুলে আমার ঘুম হয় না। এ আবদার রাজপুত্রের ভালো লাগলো না। পাখি নয়, খরগোশ নয়, ভালো জাতের কুকুর বেড়াল নয়, ডোবার ব্যাঙ, সেই ব্যাঙের তাকে শুতে দিতে হবে কোথায়? না নিজের পালঙ্কে, নরম বিছানায়। কিন্তু কি করেন, ছোট রাজপুত্রের মন ভারী। ভাবলেন, ব্যাঙের মনে যদি দুঃখ হয় এ কথা না রাখলে, বেচারির সত্যি যদি ঘুম না হয়, বলেন, বেশ, এসো আমার বিছানায়। এ কথা বলে ব্যাঙকে এনে তিনি শোয়ালেন বিছানার এক ধারে, শুয়ে নিজে পাশ ফিরে শুলেন। শোবা মাত্র ঘুম। মাঝরাত্রে কি কারণে রাজপুত্রের ঘুম গেল ভেঙে। ঘুম ভাঙলে চোখ মেলে তিনি দেখেন ঘর একেবারে আলোয় আলো। শোবার সময় নিজের হাতে ঘরের বাতি নিভিয়ে দিয়েছেন, এত আলো কোথা থেকে আসে? পাশ ফিরলেন। পাশ ফিরে রাজপুত্র দেখেন বিছানায় ব্যাঙ নেই, কোথায় গেল? নিঃশব্দে তিনি চাইলেন ঘরের চারদিকে, চেয়ে দেখেন মেঝের গালচের উপর খোলস রয়েছে পড়ে, আর ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে এক পরমা সুন্দরী কন্যা। কন্যা চুল বাঁধছে। ছোট রাজপুত্রের মনে পড়ল রূপকথার গল্প। সে গল্পে শুনেছেন পরীর কথা। ব্যাঙ তবে রূপকথার পরী কন্যা? দিনের বেলা ব্যাঙ হয়ে থাকে। চুপটি করে তিনি শুয়ে রইলেন, দু চোখের দৃষ্টি কন্যার উপর রেখে। কন্যা জানতে পারল না ছোট রাজপুত্র জেগে আছেন, তার ঘুম ভেঙে গেছে। চুল বাঁধা হলে কন্যা নিলে টেবিলের উপর থেকে ফটিক পাত্র, ফটিক পাত্রে জল ছিল, সেই জল কন্যা ছিটিয়ে দিলে ঘরের দেওয়ালে। অমনি সঙ্গে সঙ্গে দেওয়ালে ফুটলে হাজার হাজার মণি মুক্ত। সেই সব মণি মুক্ত নিয়ে কন্যা খোঁপায় গুঁজতে লাগলো মাথার কাঁটা করে। ছোট রাজপুত্র আর চুপ করে থাকতে পারলেন না। পা টিপে বিছানা থেকে নেমে ব্যাঙের খোলসটা কুড়িয়ে ঘরের কোণে ধূপধানিতে ধূপ জ্বলছিল, দিলেন সেই ধূপের আগুনে ফেলে। আগুনের ছোঁয়া পেয়ে খোলস দাউ দাউ করে জ্বলে উঠল। খোলস পোড়ার গন্ধে কন্যার চমক ভাঙল। কন্যা চমকে এদিকে তাকালো, তাকে যা দেখলো ভয়ে মুখ হলো কাগজের মতো সাদা। ছুটে তিনি রাজপুত্রের কাছে এলেন, এসে তার হাত ধরে কন্যা বললেন, এ কি করলে তুমি?
ছোট রাজপুত্র, আমার খোলস পুড়িয়ে দিল, কি করে আমি আমার ডোবায় আবার ফিরে যাব? ছোট রাজপুত্র বললেন, কি দুঃখে ডোবায় আবার ফিরবে কন্যা? আমি রাজপুত্র, তুমি আমার মনের মতো কন্যা, আমি তোমাকে বিয়ে করব। কন্যা বললেন, আমাকে বিয়ে করলে তুমি কখনো সুখী হবে না, আমি তো মানুষ নই, আমি পড়ি। ছোট রাজপুত্র বললেন, মানুষকে বিয়ে করলে তুমি ছোট হবে, তাতে তোমার অপমান হবে। কন্যা বললেন, না না, আমি ছোট হব না, আমার অপমান হবে না, তোমার অমঙ্গল হবে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট, অনেক অশান্তি পেতে হবে। ছোট রাজপুত্র বললেন, হোক অশান্তি, হোক কষ্ট, তবু আমি তোমাকে বিয়ে করব। কন্যা বললেন, তোমার বাবা মা যদি রাগ করেন, রাজ্য থেকে তোমাকে যদি তাড়িয়ে দেন? ছোট রাজপুত্র বললেন, তবু আমি তোমাকে বিয়ে করব, দেরি নয়, আজ রাত্রেই এসো, আমাদের বিয়ে হোক। কন্যা বললেন, বেশ। ঘরে ছিল ফুল, সেই ফুল রাজপুত্র দিলেন কন্যার মাথায়, কন্যা দিলেন রাজপুত্রের মাথায় ফুল, দুজনের বিয়ে হয়ে গেল। পরের দিন সকালে সুন্দরী বউ নিয়ে ছোট রাজপুত্র এসে রাজারানীর সামনে দাঁড়ালেন। বউ দেখে রাজারানী অবাক, তাদের চোখ আর ফেরে না। শেষে রাজা বললেন, করেছিস কি রাজার ছেলে হয়ে পরীকে বিয়ে? মানুষের কাছে পরিচয় দিতে পারবি না যে, না পেলি যৌতুক, না কোনো খাতির, তোর দুই দাদাকে দেখ দেখিনি, দুজনে দুই রাজকন্যা বিয়ে করে এলো, আর কত যৌতুক পেয়েছে বিয়েতে, আর তুই? ছোট রাজপুত্র বললেন, তাদের বউয়েরা কি বউ, যেন বুনো হাতি, মোটা ধেবড়া চেহারা। কি? রাজা উঠলেন রেগে, কিন্তু সে রাগ প্রকাশ না করে রাজা বললেন, বেশ, এখন যাও, দরবারের কাজ সেরে আমি যখন অন্দরে আসবো তখন তুমি একলা এসো, আমার সঙ্গে দেখা করো, ফরমাস আছে। দরবারের পর রাজা এলেন অন্দরে, ছোট রাজপুত্র এলেন রাজার কাছে। রাজা বললেন, তোমার বউ সত্যিকারের পরী কিনা তার প্রমাণ চাই। রাজপুত্র বললেন, কি প্রমাণ চান বলুন। রাজা বললেন, আমার কেল্লায় প্রায় লাখো ফৌজ, তাদের খোরাক জোগাতে জোগাতে আমার তোষাখানা প্রায় খালি হতে বসেছে। তোমার বউ পরিস্থানে চাঁদের মতো, সূর্যির মতো বড় বড় তরমুজ ফলে, সেই তরমুজ একটা আনিয়ে দিতে হবে আজই। সে তরমুজের গুণ, তার একটাতেই লাখো ফৌজের খাওয়া চলে, আর খাওয়ানো সে তরমুজ যেমন আবার তেমনই থাকে। আচ্ছা, তরমুজের গল্প তো শুনবো, কি চাইলো? আচ্ছা, এই দেখো, এই হলো আমাদের ব্যাংক থেকে পড়ি নিজে বেরিয়ে সাজছে, সুন্দর করে চুল বাঁধছে, আর রাজপুত্র, ছোট রাজপুত্র দেখছিল। তো রাজা তো ফরমাস খাটিয়ে দিয়েছে, তো তারপর কি দেখা যাক। মানে সেই তরমুজের ক্ষয় নেই, ওই একটি তরমুজে আমার ফৌজ হাঙ্গাম চুকবে। তোমার বউ যদি এ তরমুজ আনিয়ে দিতে পারে তবেই তোমরা দুজনে এ পুরীতে থাকতে পাবে, না হলে তোমার আর তোমার পরি বউয়ের এ পুরীতে ঠাঁই হবে না। বাপের কথা শুনে রাজপুত্রের চক্ষু স্থির, বিরস বিবর্ণ মুখে তিনি এলেন নিজের ঘরে। তার মুখ দেখে ছোট বউরানী উতলা হলেন, বললেন, কি হলো গো তোমার, মুখ এমন শুকনো? নিঃশ্বাস ফেলে ছোট রাজপুত্র বললেন, বাপ রাজার ফরমাসের কথা। ছোট বউরানী বললেন, এর জন্য আবার ভাবনা কিসের, এখনই আমি উপায় করছি। ছোট রাজপুত্রের দু চোখে আতঙ্ক, বিস্ময়। ছোট বউরানীর দিকে তিনি তাকালেন। ছোট বউরানী বললেন, তোমার ঘোড়ায় চড়ে তুমি এখনই যাও সেই জলার ধারে, যে ডোবা থেকে আমি এসেছি সেই ডোবার পাশেই জলা, জলায় থাকে আমার দিদি পেস্ট্রিয়ানা, গিয়ে তার নাম ধরে ডেকো, তোমার পরিচয় দিয়ে দিদিকে সব কথা বলো, দিদি তখনই তোমাকে দেবে ওই চাঁদের মতো, সূর্যের মতো প্রকাণ্ড একটা তরমুজ। ছোট রাজপুত্র আর একদণ্ড দাঁড়ালেন না, ঘোড়ায় চড়ে তখনই ছুটলেন জলায়, জলার ধারে এলেন, এসে ডাকলেন পেস্ট্রিয়ানা দিদিকে। দিদি এলো। ছোট রাজপুত্র পরিচয় দিয়ে দিদিকে সব বৃত্তান্ত বললেন। শুনে দিদি বললেন, তা এর জন্য আবার ভাবনা কিসের, সে তরমুজ আমি এনে দিচ্ছি। সে তরমুজ তোমার বাবা তার লাখো ফৌজকে রোজ রোজ খাওয়ালেও 10,000 বছরে তরমুজ ফুরোবে না। ও তরমুজ শুকোয় না, হাজে না, মজে না, পচে না, ওর ক্ষয় নেই কোশমিনকালে।
এই কথা বলে দিদি একটা তরমুজ নিয়ে এলো। এত বড় তরমুজ যে জলা জঙ্গলের ওদিকটা তরমুজের আড়ালে চাপা পড়ল। দিদি বললে, তুমি ঘোড়া ছুটিয়ে রাজপুরীতে চলে যাও, হাওয়ায় উড়িয়ে আমার লোক এ তরমুজ তোমার বাবার পুরীতে পৌঁছে দেবে। তোমার পুরী পৌঁছবার আগেই আমার তরমুজ গিয়ে সেখানে পৌঁছবে। তাই হলো। তরমুজ দেখে রাজার দু চোখ কপালে উঠল। তবু রাগের চোটে তিনি যা নয় তাই বললেন, এ তো সামান্য একটা তরমুজ আনা থেকে পরীর পরিত্য প্রমাণ হয় না। এখন আমার চাই ওই লাখো ফৌজের জন্য রোজ 1 কোটি করে আঙুর। তোমার বউ যদি এমন আঙুরের ব্যবস্থা করতে পারে তবেই বুঝবো আর তাহলেই তোমরা পুরীতে থাকবে, না হলে আমার রাজ্যে তোমাদের ঠাঁই হবে না। ছোট রাজপুত্র এসে ছোট বৌরানীকে এই কথা বললেন। শুনে ছোট বৌরানী হাসলেন। হেসে তিনি বললেন, তুমি এক কাজ করো, যে জলায় গিয়েছিলে আমার বড়দির কাছে, সেই জলার পরেই দেখবে প্রকাণ্ড নদী। সেই নদীতে থাকে আমার মেজদি দারিয়ানা। তাকে ডেকে পরিচয় দিয়ে এ কথা বলো, তোমার বাবার ফৌজের জন্য আঙুরের ব্যবস্থা সে করবে। ছোট রাজপুত্র তখনই ছুটলেন ঘোড়ায় চড়ে নদীতে মেজদি দারিয়ানার কাছে। পরিচয় দিয়ে তাকে সব কথা বলতে মেজদিদি দিলে আঙুর গাছ, ঠিক রাজা যেমন চেয়েছিলেন। আঙুর গাছ, আর সে গাছে আঙুরের ফলন দেখে রাজা শুধু অবাক হলেন না, তার মনে জাগলো ভয়। পরী নিয়ে এক পুরীতে বাস, তার উপর সেই পরীকে তিনি চটিয়ে দিয়েছেন, কখন কি করে কি ফ্যাসাদ বাঁধাবে। কিন্তু ভালো কথায় বিদায় করেন কি করে? আকাশ পাতাল অনেক ভেবে রাজা করলেন এক বেয়াড়া ফরমাস। বললেন, বেশ, তোমার তরমুজ এলো, আঙুর গাছ এলো, এবার আমাকে এনে দাও সেই বাঁটুলকে। শুনেছি ওই পরিরাজ্যে থাকে বাঁটুল, মাথায় 1 আঙুল লম্বা, এই একটুকুনি, কিন্তু তার মুখে 3 কোষ লম্বা দাড়ি, আর সে দাড়ির ভয়ে 3×10=30 কোষের মধ্যে শুনেছি কোনো দুশ্মন ঘেঁষতে পারে না। সেই বাঁটুলকে এনে দিতে পারলে আমার রাজ্য নিরাপদ হবে, আর তোমরা পাবে এ রাজ্যে ঠাঁই, নাহলে দুজনকে গরদান দিতে হবে। ফরমাস শুনে ছোট রাজপুত্রের প্রাণ গেল উড়ে। বাঁটুলের গল্প তিনিও শুনেছেন ছেলেবেলায় দিদিমার কাছে। সে একেবারে 1 নম্বর বদমায়েশ দৈত্য। দেখতে এতটুকুনটি হলে কি হয়, তার ওই 3 কোষ লম্বা দাড়ি বুলিয়ে সে হাজার হাজার মানুষের জান নিতে পারে। মলিন মুখে ছোট রাজপুত্র এসে ছোট বৌরানীকে এই কথা বললেন। শুনে তিনিও নিঃশ্বাস ফেলে বললেন, তাই তো, এবারকারের এ ফরমাস যে ভয়ানক শক্ত রকমের। তা যাক, বসে ভাবলে চলবে না। তুমি এক কাজ করো, আমার বাবার কাছে, আমার বাবা হলো কটকটে ব্যাং, ওই সব জলা ডোবা নদীর রাজা। গিয়ে আমার বাবাকে তুমি সব কথা বলো, বাবা ঠিক এর বিহিত করে দেবে। মেজদি যে নদীতে থাকে সেই নদীর মোহনায় থাকে বাবা, কিন্তু খুব হুঁশিয়ার। শুনেছি ওই বাঁটুল দৈত্য এমন যে কারো পানে যদি চোখ তুলে চায় সে লোক তখনই দমবন্ধ হয়ে মরে যায়। আর বাঁটুলের পানেও কারো চাইবার জো নেই, এমন ভয়ঙ্কর তার মুখ যে দেখেছ কি বুক ফেটে মরেছ। ছোট রাজপুত্র বেরোলেন ঘোড়ায় চড়ে শ্বশুর কটকটে ব্যাঙের উদ্দেশ্যে। গিয়ে শ্বশুরকে সব কথা বললেন। শ্বশুর বললে, বাঁটুলকে আমি এখনই ধরে আনছি, তুমি কিন্তু তার পানে যেন খবরদার চোখ তুলে চেও না, চাইলে আর বাঁচতে হবে না। ছোট রাজপুত্র বললেন, তাহলে? শ্বশুর বললে, মস্ত বড় পাগড়ি দিয়ে তোমার চোখ চেপে বেঁধে রাখো, তাহলে দেখবার লোভ হলেও তুমি তাকে দেখতে পাবে না। ছোট রাজপুত্র বললেন, বেশ। শ্বশুর বললে, চোখ বেঁধে তুমি তোমার ঘোড়ার পিঠে চেপে বসো, তোমার ঘোড়ার লেজের সঙ্গে আমি তার দাড়ি কষে চেপে বেঁধে দেব। আমার বাঁধা যেমন শেষ হবে অমনি তুমি তোমার ঘোড়া ছুটিয়ে দেবে, খবরদার পথে কোথাও দাঁড়াবে না। বাড়ি পৌঁছে ঘোড়ার থেকে বাঁটুলের দাড়ির বাঁধন খুলে সেই দাড়ি তুমি চটপট
তার মুখে জড়িয়ে দেবে, জড়িয়ে একটা কেলে হাঁড়ির মধ্যে বাঁটুলকে পুড়ে রাখবে 3 দিন 3 রাত। তাহলেই তার চোখের বিষ যাবে কেটে, আর সে তোমার গোলাম হয়ে থাকবে, বুঝেছ? বুঝেছি বলে চোখে পাগড়ি বেঁধে কানামাছি হয়ে ছোট রাজপুত্র নিজের ঘোড়ার পিঠে চেপে বসলেন। তারপর শ্বশুরের ইশারায় যেই বুঝলেন ঘোড়ার লেজের সঙ্গে বাঁটুলের দাড়ি টাইট করে বাঁধা হয়েছে, অমনি তিনি ঘোড়া দিলেন ছুটিয়ে। এই দেখো ঘোড়া ছুটছে আর বাঁটুল পেছনে বাঁধা। তবে 1 আঙুল যেটা বলেছিল তার চেয়ে বেশ বড়, তাই না? আচ্ছা চলো গল্পে যাই। বেদম ছুটে ঘোড়া এসে দাঁড়ালো রাজপুরীর দেউড়িতে। সবে তখন ভোরের আলো ফুটছে, না জেগেছে দেউড়ির শান্তি পাহারা, না রাজপুরীর দাসদাসীরা। ভোরে ছুটন্ত ঘোড়ার পায়ের শব্দ শুনেই ঘুম ভেঙে রাজা এসে দাঁড়ালেন একা দেউড়ির দিকের উপরের বারান্দায়। ঘোড়া থামার সঙ্গে সঙ্গে ছোট রাজপুত্র শুনলেন বাপ রাজার চিৎকার, আর সে চিৎকারের সঙ্গে সঙ্গে উঁচু থেকে খুব ভারী জিনিস পড়ার শব্দ। কি হলো দেখবার জন্য চোখের বাঁধন তিনি খুললেন না। ঘোড়া থেকে নামলেন, নেমে শ্বশুর যেমন বলে দিয়েছে ঘোড়ার লেজ থেকে দাড়ির বাঁধন খুলে বাঁটুলের মুখ ঢেকে সেই দাড়ি কষে জড়িয়ে দিল। তারপর একটা কেলে হাঁড়ি আনিয়ে সেই হাঁড়ির মধ্যে বাঁটুলকে পুড়ে হাঁড়ির মুখে সরা চাপা দিয়ে নিজের চোখের পাগড়ি খুললেন। খুলে দেখেন সর্বনাশ, বাপ রাজা মাটিতে পড়ে আছেন, উপরতলার বারান্দা থেকে পড়েছেন, পড়েই মাথা ফেটে পঞ্চত্ব প্রাপ্তি। শ্বশুর যা বলেছিল তাই ঘটে গেছে। হইচই গোলমাল শুনে শান্তি পাহারারা এলো, দাসদাসীরা এলো, মন্ত্রী সভাসদ সেনাপতি কোটাল পাত্র মিত্ররা এলো, প্রজারাও এলো দলে দলে। রাজাকে কবর দিয়ে এসে নতুন রাজার অভিষেক। সকলে বললে বড় মেজ দুজন ওদের শ্বশুরের রাজ্য পাবেন, কাজেই এখানকার সিংহাসনে ওদের বসানো হবে না। এখানকার সিংহাসনে রাজা হয়ে বসবেন ছোট রাজপুত্র। ছোট রাজপুত্র রাজা হয়ে সিংহাসনে বসলেন, ছোট বৌরানী বসলেন তার পাশে এ রাজ্যের রানী হয়ে। আর বাঁটুল, সে এখন ছোটর গোলাম। এ রাজ্যের সে বড় কোটাল, তার দৌলতে রাজ্য একেবারে নিরাপদ, কোনো দুশ্মনের সাধ্য নেই এ রাজ্যে ঘেঁষে। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তো এখানেই শেষ হলো। আজকের গল্প থেকে আমরা দুটো জিনিস শিখলাম। কি জানো তো, অনেক সময় দেখবে যে পরিস্থিতি তোমাদের পক্ষে নেই, তুমি যাদের জন্য ভালো করতে চাও বা করার চেষ্টা করছো, তারাই নিজেদের থেকে ভেতরে ভেতরে অসুরক্ষিত বোধ করে তোমাকে আরও বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন করছে। চিন্তা করো না, শুধু কাজ করে যাও। কিরম করে? যেমন বড়রা বলেন, যেমন শিক্ষকেরা বলেন, ব্যাস তোমার যত দূর করার। তাহলে আচ্ছা, আজকে তো গল্প শুনলে, এরপরে কিন্তু আবার পড়তে বসতে হবে, তাই না? স্কুল খুলে গেছে, কয়েকদিন বাদে আবার পরীক্ষাও হবে, তাই তো? তাহলে আজ তো এই অবধি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সৎ পথে থাকলে যতই কষ্ট হোক আমরা ঠিক এগিয়ে যাব, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার দেখা হচ্ছে, না আবার গল্প শোনা হচ্ছে পরবর্তী কোনো একটা গল্প নিয়ে, তাই তো? চলো টাটা।